হ্যালো মা। হ্যাঁ, আমি শ্রেয়া বলছি। তুমি বিশ্বাস করতে পারবে না আমি কোথায় এসে পড়েছি। এটা কোনো মানুষের থাকার জায়গা? হ্যাঁ বলো, আমি একটা জরুরি মিটিংয়ে আছি। কি হয়েছে? কি হয়েছে মানে? চারদিকে শুধু ধুলো আর মশা। আর এগুলোকে কি রাস্তা বলে? গাড়ির চাকা ধুলোয় অর্ধেক ডুবে যাচ্ছে। আর এখানে যে হোস্টেলটা দিয়েছে সেখানে এসি নেই, ওয়াশরুমে জল পর্যন্ত ভালোভাবে পড়ছে না। আমার মনে হচ্ছে এক্ষুনি অসুস্থ হয়ে যাব। আহা, বাড়াবাড়ি করো না। এটা তোমাদের কলেজের প্রজেক্ট, তোমার বাবার প্রেস্টিজের প্রশ্ন। 2 সপ্তাহের তো ব্যাপার। তুমি সেন পরিবারের মেয়ে, সব পরিস্থিতিতে মানিয়ে নিতে শেখো। আর হ্যাঁ, ওইসব সাবস্ট্যান্ডার্ড লোকজনের সাথে বেশি মিশতে যেও না। কাজ শেষ করো আর যত দ্রুত সম্ভব ফিরে এসো। কিন্তু মা। আর কোনো কিন্তু নয় শ্রেয়া, আমি কাজে ব্যস্ত। ভালো থেকো। মায়ের সেই চিরন্তন ব্যস্ততা শ্রেয়া অভ্যস্ত হলেও এই অপরিচিত পরিবেশ তা যেন তাকে আরো একা করে দিল। সে জানলা দিয়ে দেখল বৃষ্টি ভেজা উঠোনে একটি মেয়ে হাসি মুখে বাসন মাজছে। মেয়েটির পরনে একটা পুরনো শাড়ি। এই গ্রামের উষ্ণতা আর আন্তরিকতা হয়তো তখনও শ্রেয়ার পাথুরে হৃদয়ে প্রবেশ করেনি। দিদি, ও দিদি, বাইরে তো খুব বৃষ্টি আসছে। তাড়াতাড়ি জানলাটা বন্ধ করুন, ঠান্ডা লেগে যাবে। কে? ও, তুমি তুমি কি এই গ্রামের? হ্যাঁ দিদি, আমার নাম পূর্ণিমা। আমি এখানকারই। আপনাদের হোস্টেলের দেখভালের ভার আমাকে দেওয়া হয়েছে। কিছু লাগবে আপনার? লাগবে? অনেক কিছুই লাগবে, কিন্তু তোমার সাধ্যের মধ্যে কিছুই নেই। এখন বরং যাও, আমি একা থাকতে চাই। ঠিক আছে দিদি, দরকারে শুধু একটা হাঁক দেবেন, আমি কাছেই আছি। শ্রেয়ার অহংকার তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে। সে তখনও বিশ্বাস করে দামি আসবাব আর শীততাপ নিয়ন্ত্রিত ঘরই হলো জীবনের আসল পরিচয়। কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্যরকম পরিকল্পনা করে রেখেছিল। প্রকৃতির খেয়ালে সেই রাতেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রবল বৃষ্টি, যা থামার কোনো লক্ষণ দেখা গেল না। গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। শহরের আরামের মধ্যে বড় হওয়া শ্রেয়া দিশেহারা হয়ে গেল। তার মোবাইলও চার্জ শেষ হয়ে বন্ধ হয়েছে। এই অসহায় মুহূর্তে তার কেবল পূর্ণিমার কথা মনে পড়ল। উফ, কি অবস্থা! এমন বৃষ্টি, এমন অন্ধকার। মা, তুমি কোথায়? এই গ্রামের মানুষগুলো কি এভাবেই থাকে? আমার কিছু একটা করতে হবে। এই হোস্টেল থেকে বেরোনো দরকার। পূর্ণিমা, পূর্ণিমা, তুমি কি আছো? আরে শ্রেয়া দিদি, এত রাতে আপনি? আসুন আসুন। কি হয়েছে? বাইরে এত জল কাদা। আমার আর ভালো লাগছে না পূর্ণিমা। কারেন্ট নেই আর ওই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ভয় করছে। আহা, আসুন দিদি, ঘরে আসুন। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। মা, দেখো তো কে এসেছে। আরে বাবা, এ কি শহুরে মেয়ে, এমন করে ভিজে গেলেন কেন? বসুন, বসুন মা। পূর্ণিমা, তোর কাঁথাটা নিয়ে আয়, মাকে জলটা মুছিয়ে দে। না, ঠিক আছে কাকিমা, আমি আমি একটু পরেই চলে যাব। সে কি কথা, এই দুর্যোগের রাতে আপনি যাবেন কেন? আর এইটুকু কুঁড়ে ঘরে আলো বলতে তো এই মাটির প্রদীপের আলোই। আপনি আজ আমাদের বাড়িতেই থাকুন, ভয় পাবেন না। শ্রেয়া দেখল সামান্য একটা মাটির প্রদীপের মৃদু আলোয় পূর্ণিমার সেই কুটিরটি যেন এক স্বর্গরাজ্য। দেওয়াল জুড়ে নকশি কাঁথা আর ঘরের প্রতিটি কোণায় যত্নের ছাপ। এই দারিদ্র্য যেন কোনোভাবেই তাদের আনন্দকে স্পর্শ করতে পারেনি। দিদি, খেয়ে নিন, আর তো কিছু নেই। আজ রাতে মা কলমি শাক আর ভাত রান্না করেছে, হয়তো আপনার পছন্দ হবে না। শুধু কলমি শাক আর ভাত? আমার এই ধরনের খাবার অভ্যেস নেই। আমার বাড়িতে রোজ কত নতুন নতুন খাবার রান্না হয়। আমি জানি দিদি, একবার খেয়ে দেখুন, হয়তো একটু অন্যরকম লাগবে, কিন্তু খারাপ লাগবে না। ঠিক আছে, দাও। এ কি, এটা তো দারুণ খেতে। আমি তো কোনোদিন এমন রান্না খাইনি। ও মা, এতে আবার কি এমন আছে? গ্রামের রান্না তো। বিশ্বাস করুন কাকিমা, আমার বাড়িতে দুনিয়ার সব দামি মশলা দিয়ে রান্না হয়, কিন্তু এই রকম একটা স্বাদ আমি কোনোদিন পাইনি।
আমার মনে হচ্ছে আমি যেন আমার ঠাকুমার হাতে রান্না খাচ্ছি। পরদিন সকালে ঘুম ভাঙতেই শ্রেয়া যেন নতুন এক জগতে নিজেকে আবিষ্কার করল। পূর্ণিমার কুটিরে জানলা দিয়ে সকালের আলো এসে পড়েছে, আর সে দেখছে পূর্ণিমা তার মাকে কাঁথা সেলাইয়ে সাহায্য করছে। পূর্ণিমা, তুমি কাঁথা সেলাইও জানো? এগুলো কাদের জন্য তৈরি করছো? হ্যাঁ দিদি, মা সেলাই করে, আমি একটু সাহায্য করি। গ্রামের মানুষ আর কিছু শহরের দোকানে দিই, এইটুকুই তো আমাদের রোজগার। প্রতিটি কাঁথা যেন এক একটি গল্প বলে, এগুলোকে বলে নকশি কাঁথা। গল্প? হ্যাঁ মা, একটা সময় ছিল যখন আমারও অনেক কিছু ছিল, কিন্তু সব চলে গেছে। এই সেলাইটাই এখন সম্বল। তবে এই কাঁথা সেলাইয়ের সময় আমি আমার সব দুঃখ, সব আনন্দ এর মধ্যে ভরে দিই। মনে হয় আমার ভালোবাসা পৌঁছে যাচ্ছে যারা ব্যবহার করবে তাদের কাছে। আমার মা প্রায় সারাদিনই বাইরে থাকেন, হয়তো রান্নাঘরে কি রান্না হচ্ছে তাও জানেন না। আমি কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠলাম কোনোদিন জানতেও চাননি, শুধু টাকা আর সমাজে প্রতিষ্ঠা। আপনার মা নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসেন দিদি, কিন্তু হয়তো ভালোবাসার প্রকাশটা অন্যরকম। না পূর্ণিমা, আমাদের বাড়িতে অনেক কাজের লোক, রাঁধুনি আছে, ড্রাইভার আছে, আর আছে মায়ের রুটিন, দামি খাবার, দামি পোশাক, সব আছে। আহা মা, মন খারাপ করতে নেই। পূর্ণিমা ঠিক বলেছে, আপনার মা হয়তো আপনাকে তার নিজের মতো করেই ভালোবাসেন, কিন্তু মারা তো মাই হন। আপনার এইটুকু আন্তরিকতায় আমার মন ভরে যাচ্ছে কাকিমা। এই যে আপনার হাতের আদা তুলসী দেওয়া চা, এই যে কাঁথার নকশা, এতেই জীবনের মানে খুঁজে পাচ্ছি। আমি এখন বুঝতে পারছি আমার মায়ের কাছে টাকাটা যত বড়, আমার মানসিক শান্তিটা তার কাছে কিছুই না। তাহলে আর মন খারাপ করবেন না, আমরা তো আছি। আপনি কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকুন না। থাকা যেতে পারে, তবে একটা শর্তে। আজ বিকেলে তোমাদের সাথে আমি কাঁথা সেলাইয়ে হাত লাগাবো, আর তোমাদের রান্না শেখাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। শ্রেয়া রয়ে গেল। সেদিনের সেই বৃষ্টির রাত যেন শ্রেয়ার হৃদয়ের শুষ্কতা ধুয়ে দিয়েছিল। শহরের অহংকারী মেয়েটি মাটির গন্ধ, আন্তরিকতার স্বাদ আর ভালোবাসার উষ্ণতা অনুভব করতে শুরু করলো। তার কলেজের কাজ যেন এখন গৌণ, প্রধান হলো পূর্ণিমার এই সামান্য পরিবারের মাঝে নিজের জন্য এক টুকরো শান্তি খুঁজে নেওয়া। সে বুঝতে পারল পূর্ণিমার পরিবার দরিদ্র হলেও তারা আসলে সবচেয়ে ধনী, কারণ তাদের কাছে অফুরন্ত ভালোবাসা। 2 সপ্তাহ কেটে গেল। শ্রেয়া এখন পূর্ণিমার বাড়ির একজন সদস্যেরই মতোই। সে এখন কাঁথা সেলাইয়ে সাহায্য করে, হাসি ঠাট্টা করে, এমনকি বাজারের কাজও করে দেয়। তার মুখে এখন আর বিরক্তির ছাপ নেই, আছে সহজ আনন্দের হাসি। কিন্তু এই আনন্দের মাঝে হঠাৎই ছন্দপতন ঘটল। শ্রেয়া, শ্রেয়া, কোথায় তুমি? এ কি, এইখানে তুমি? মা, তুমি? এই বাড়ির কথা তুমি কি করে জানলে? হঠাৎ এখানে কেন এলে? কি করে জানলাম? ড্রাইভার খবর দিয়েছে আমার মেয়ে নাকি এই একটা কুঁড়ে ঘরের মধ্যে রাত কাটাচ্ছে। তুমি জানো আমি কত জরুরি কাজ ফেলে এসেছি, আর তুমি? এ কি অবস্থা তোমার? দিদি, ইনি বুঝি আপনার মা? আসুন কাকিমা, বসুন। এই, তুমি সরে দাঁড়াও। আমার মেয়ের সঙ্গে তোমার কিসের এত ঘনিষ্ঠতা? শ্রেয়া, আমি তোমাকে কি বলেছিলাম? এই সাবস্ট্যান্ডার্ড মানুষদের থেকে দূরে থাকতে বলেছিলাম না? এরা শুধু আমাদের মতো মানুষদের কাছ থেকে সুবিধা নিতে আসে। মা প্লিজ, পূর্ণিমা ওরকম নয়, তুমি ওকে চেনো না। তুমি না জেনে এসব বাজে কথা বলছো কেন? পূর্ণিমা আমার বন্ধু, আর এই বাড়িটা আমার কাছে আমার আগের বাড়ির চেয়েও অনেক বেশি শান্তির। না মা, আপনি ভুল বুঝছেন। আমার মেয়ে আপনার মেয়ের থেকে কোনো সুবিধা নেয়নি, বরং বরং আপনার মেয়ে আমাদের অনেক ভরসা দিয়েছে। ভরসা? আমি খুব ভালো করেই জানি এদের রক্তে থাকে গরিবের অভিনয় করা আর সুযোগ খুঁজে বেড়ানো। এখন বলবে তাদের কাঁথা সেলাইয়ের ব্যবসা করে দিতে হবে, নয়তো ঘর মেরামত করতে টাকা চাইবে। আমি এই ধরনের ছোট লোক মানুষকে খুব ভালো করে চিনি। মা, তুমি থামো। এদের সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি তোমার জগৎ আর তোমার টাকা নিয়ে থাকো। তুমি কি কোনোদিন জানতে চেয়েছো আমার কি ভালো লাগে, আমার মানসিক শান্তির কি প্রয়োজন?
তুমি শুধু তোমার প্রেস্টিজ আর তোমার কাজের রুটিন ছাড়া আর কিছুই বোঝো না। আমি তোমার ভালো চাই বলেই এগুলো বলছি শ্রেয়া। এই গ্রামে থাকলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। তোমার বাবার কত স্বপ্ন তোমার জন্য। তোমার ফাইনাল পরীক্ষার পরে তোমাকে বিদেশে পাঠানো হবে। সব ব্যবস্থা চূড়ান্ত। তুমি আমার সাথে এখনই চলো। বিদেশে? আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলে না তোমরা। মা, তোমার কাছে আমার ভালোবাসা, আমার হাসি, আমার শান্তি, এগুলোর কোনো দাম নেই। তোমার এই প্রাচুর্যের মাঝে আমি হাঁপিয়ে উঠেছি। আমি এখানেই থাকবো, আমি এখানে থাকতে চাই। জেদ করো না শ্রেয়া, জেদ কোনো সমাধান নয়। তুমি আমার সাথে চলো। এই ধরনের আবেগ আজ আছে, কাল থাকবে না। যখন এদের আসল রূপ দেখতে পাবে তখন ঠকবে। এখন আর কোনো কথা নয়। শ্রেয়া মায়ের হাত ছাড়িয়ে পূর্ণিমার দিকে অসহায় চোখে তাকালো। তার চোখে জল। এই সংঘাত যেন দুই ভিন্ন জগতের সংঘাত। একদিকে যান্ত্রিক প্রাচুর্য, অন্যদিকে মাটির মমতা। পূর্ণিমার তার মা কেবল নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। তাদের সরল মনে মিসেস সেনের এই রূঢ়তা গভীর আঘাত হানল। শ্রেয়া মায়ের সাথে যেতে অস্বীকার করায় মিসেস সেন আরও ক্ষিপ্ত হলেন। তিনি রাগে কুঁড়ে ঘরের বাইরে একটা পাথরের ওপর বসে পড়লেন। পূর্ণিমার মা ভেতরে গিয়ে এক নিঃশ্বাসে কাঁথার কাজগুলো গুছিয়ে নিলেন। কারণ তাদের মনে হলো বুঝি এখনই শ্রেয়ার মায়ের রোষানলে তাদের এই সামান্য আশ্রয়টুকুও চলে যাবে। যা তো মা, দিদিমণির মাকে একটু বসতে দে। উনি তো কত দূর থেকে এসেছেন। এক গ্লাস জল নিয়ে যা। উনি তো রাগ করে আছেন মা, জল খাবেন তো? মাথা ঠান্ডা করার জন্য তো জল দরকার। নিয়ে যা, আর আদা তুলসী পাতা দেওয়া চা করে নিয়ে যা। শরীর ভালো হবে। কাকিমা, এই নিন এক কাপ চা। আপনি অনেক দূর থেকে এসেছেন, হয়তো শরীর খারাপ লাগছে। আমি তোমার দেওয়া কিছু খাবো না। এই শ্রেয়া, তুমি কোথায়? আপনার মেয়ে ভিতরে আছে, উনি ঠিক আছেন। চাটা খেয়ে নিন, মা খুব যত্ন করে বানিয়েছেন। এই গ্রামের মানুষ আমরা, এর চেয়ে ভালো কিছু দিতে পারি না। পূর্ণিমার সেই সরল আন্তরিক স্বর মিসেস সেনের রূঢ়তায় এক মোক্ষম আঘাত হানল। তিনি দেখলেন মেয়েটির চোখে কোনো কৃত্রিমতা নেই, কোনো লোভ নেই, আছে শুধু এক অচেনা মমতা। অবশেষে তিনি কাপটি হাতে নিলেন। বাহ, চাটা তো দারুণ। কি হলো কাকিমা, খারাপ লাগলো? না না, খারাপ কেন লাগবে? এই যে আদা তুলসীর গন্ধ, বহু বছর আগে আমার মা আমাকে বানিয়ে দিত। আমি ভুলেই গিয়েছিলাম। আমার জীবনের ব্যস্ততার মধ্যে এই ধরনের জিনিসের কোনো অস্তিত্বই ছিল না। সেই চায়ের এক চুমুক মিসেস সেনকে মুহূর্তের মধ্যে তার বিলাসবহুল অফিস, তার কনফারেন্স, তার অহংকার সব থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তিনি চলে গেলেন তার শৈশবে, যখন তিনিও এক গ্রামের মেয়ে ছিলেন, যখন তার মা নিজের হাতে তাকে সেই আদা তুলসী দেওয়া চা বানিয়ে খাওয়াতেন। এতদিন আমি কি করলাম? আমি প্রাচুর্যের পেছনে ছুটতে ছুটতে নিজের শিকড় ভুলে গেছি। আমার মেয়ে যখন এই সাধারণ ভালোবাসা খুঁজছিল, আমি তখন তাকে বিদেশ আর কেরিয়ারের নামে আরো দূরে ঠেলে দিচ্ছিলাম। মা, তুমি কাঁদছো? তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ? আমাকে ক্ষমা করিস মা, আমাকে ক্ষমা করিস। আমি আমি ভুলে গিয়েছিলাম জীবনের আসল সুখ কোথায়। আমি ভুলে গিয়েছিলাম আমারও একটা মন আছে। আমি এত খারাপ কেন হলাম? আমি কেন এদের ছোট লোক বললাম? আরে কাকিমা, কি বলছেন আপনি? আপনি কিছু মনে করবেন না। আমি তোমাদের পায়ে পড়ি, আমাকে ক্ষমা করো। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আমার মায়ের হাতের সেই রান্না সব ভুলে গিয়েছিলাম। আমার মেয়ে ঠিকই বলেছে, আমার কাছে সব আছে, কিন্তু তোমাদের কাছে যে এক মুঠো ভালোবাসা আছে তা আমার কাছে নেই। সেদিন মিসেস সেনের জীবনের সবচেয়ে বড় সত্যটি উন্মোচিত হলো। তার চোখে ধনী দরিদ্রের ভেদ ঘুঁচে গেল। তার মনে হলো পূর্ণিমার এই সামান্য কুটিরটি তার বিশাল প্রাসাদের চেয়ে অনেক বেশি আলোকিত, অনেক বেশি উষ্ণ। সংঘাতের মেঘ সরে গিয়ে সেখানে এখন এক নিবিড় আন্তরিকতা। মিসেস সেন সেদিনই স্থির করলেন তিনি শুধু ক্ষমা চেয়েই যাবেন না, বরং এই পরিবারের পাশে দাঁড়াবেন। তিনি বুঝতে পারলেন পূর্ণিমার মায়ের হাতে যে জাদু আছে তা কেবল একটা কাঁথাই বা ডালনায় নয়,
তা তার ভালোবাসার আন্তরিকতায়। আমাকে একটা কথা দিন, আপনার এই সেলাইয়ের কাজ বন্ধ করবেন না। কিন্তু দিদি, বাজার পাই না, আর পুরনো মেশিন। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কাঁথার নকশা, আপনার সেলাইয়ের যত্নের কথা আমি শহরের সবচেয়ে বড় শোরুমে বলবো। আমি আপনাকে নতুন মেশিন দেব, আর একটা বড় অর্ডারও দেব। আপনার এই গল্প ভরা কাঁথা শহরের মানুষের হৃদয়েও পৌঁছাতে হবে। আর পূর্ণিমা, তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি। এ কি বলছেন কাকিমা? এত বড় উপকার! মা, তুমি সত্যি বলছো? আমার কথা শুনেছো তুমি? হ্যাঁ রে মা, তোর কথা শুনে এখন মনে হচ্ছে আমি যেন আমার জীবনের এক নতুন পথ খুঁজে পেলাম। এতদিন শুধু টাকার অঙ্ক হিসেব করেছি, এখন থেকে হৃদয়ের উষ্ণতার হিসেব করব। পূর্ণিমা আর তুমি, তোমরা দুজনই আমার কাছে সমান। তোমরা দুজন মিলে কাজ করবে। পূর্ণিমা আর তার মা ব্যবসাটা দেখবে, আর তুমি আর আমি মার্কেটিং এর দিকটা দেখব। মা, তুমি তুমি সত্যিই বদলে গেছো। বদলে দিয়েছে তোর আর পূর্ণিমার আন্তরিকতা আর এই আদা তুলসী চা। প্রাচুর্য অনেক দিয়েছে, কিন্তু মানুষের হৃদয়ের স্বাদ ভুলিয়ে দিয়েছিল। শ্রেয়া সেদিন তার মাকে নিয়ে শহরে ফিরে গেল, কিন্তু এই ফেরা ছিল এক নতুন যাত্রা। মিসেস সেন তার ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে পূর্ণিমার মায়ের কাঁথা শিল্পকে এক নতুন জীবন দিলেন। চন্দনপুর গ্রামের সেই সামান্য কুটিরটি পরিণত হলো এক স্বপ্ন পূরণের নতুন কারখানায়। পূর্ণিমার কাঁথা, শ্রেয়ার ব্যবসা বুদ্ধি দুইয়ে মিলে তা সফল হলো। জীবনের আসল প্রাচুর্য টাকা বা বিলাসবহুল বাড়িতে নয়, তা লুকিয়ে থাকে এক কাপ আন্তরিক উষ্ণতায়, এক টুকরো বাসি রুটির যত্নে, কিংবা কাঁথার প্রতিটি ফোঁড়ে লুকিয়ে থাকা ভালোবাসার গল্পে। অহংকার একদিন ভেঙে যায়, কিন্তু মানুষের দেওয়া আন্তরিকতার স্বাদ কোনোদিন ভোলা যায় না। শ্রেয়া সেদিন বুঝতে পেরেছিল তার মা হয়তো পৃথিবীর ধনী ছিলেন, কিন্তু পূর্ণিমার পরিবার ছিল হৃদয়ের সবচেয়ে ধনী।